বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে হাই প্রোফাইল কোচ কে ছিলেন? আপনারা কি জানেন বাংলাদেশ একসময়ে এখনও পর্যন্ত তার ইতিহাসের সবচেয়ে হাই প্রোফাইল কোচকে বিনা পয়সায় পেয়েছিল? অর্থাৎ সেই কোচের পেছনে একটা পয়সাও খরচ করতে হতো না বাফুফেকে। বিনা বেতনের হাই প্রোফাইল কোচ বলেই হয়তো তাকে 2 বছর বলতে গেলে প্রায় বিনা অ্যাসাইনমেন্টে বসিয়ে রাখা হয়েছিল। তিনি হাতে গুনে মাত্র 4 বার জাতীয় দলের সঙ্গে ডাগআউটে দাঁড়াতে পেরেছিলেন। চতুর্থবারের পর তাকে বিদায় করে দেওয়া হয়। বাংলাদেশের ফুটবল ইতিহাস সম্পর্কে যাদের ধারণা আছে তারা জার্মানির অটো ফিস্টারের নাম অবশ্যই জানেন। বাংলাদেশের ফুটবলে এখনও পর্যন্ত কাজ করে যাওয়া সবচেয়ে বিখ্যাত ও সবচেয়ে হাই প্রোফাইল কোচ ছিলেন এই জার্মান। বিশ্বখ্যাত নাম অটো ফিস্টার। এমন একজন কোচ বাংলাদেশে এসে তেমন কোনো কাজ করারই সুযোগ পাননি, যদিও দেশকে প্রথম আন্তর্জাতিক সাফল্য অটো ফিস্টারই এনে দিয়েছিলেন। 1995 সালের শেষ দিকে বাংলাদেশ জাতীয় দলের কোচের পদে বসেই অটো ফিস্টারের অধীনে বাংলাদেশ মিয়ানমারে 4 জাতি ফুটবলের শিরোপা জিতেছিল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরকে পেছনে ফেলে। 1995 থেকে 1997 পর্যন্ত অটো ফিস্টার বাংলাদেশে ছিলেন। এই সময় তিনি আরও 3টি টুর্নামেন্টে বাংলাদেশের ডাগআউটে দাঁড়িয়েছিলেন। 1995 সালে মাদ্রাজ সাফ গেমস, 1997 সালে বিশ্বকাপ বাছাই পর্ব ও কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ। অটো ফিস্টার বাংলাদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পাননি। তার মেয়াদকালে 1996 সালটা একেবারেই বন্ধা। গোটা 1996 সালে তিনি কাজ করার কোনো সুযোগই পাননি। বাংলাদেশ জাতীয় দল কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি। সেবার এশিয়ান কাপ বাছাই পর্বে খেলার কথা থাকলেও বাফুফে নাম প্রত্যাহার করে নিয়েছিল। সেই এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে ছিল ইরাক, জর্ডান ও পাকিস্তান। 1997 সালে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। ব্যর্থ তকমা দিয়ে বিশ্বখ্যাত অটো ফিস্টারকে বিদায় করে দিয়েছিল বাফুফে। এই অটো ফিস্টার 1992 সালে ঘানা অনূর্ধ্ব 20 দলকে বিশ্ব যুব ফুটবলের শিরোপা জিতিয়েছিলেন। বাংলাদেশ থেকে বিদায় নিয়ে সৌদি আরবের দায়িত্ব নিয়ে সৌদিদের বিশ্বকাপে কোয়ালিফাই করিয়েছিলেন 1998 বিশ্বকাপে। 2006 সালে টোগোকে নিয়ে গিয়েছিলেন জার্মানি বিশ্বকাপে। অটো ফিস্টার ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই বিভিন্ন দেশের জাতীয় দলের দায়িত্বে ছিলেন। তিনি রুয়ান্ডা, আপার ভোল্টা, আইভরি কোস্ট, সেনেগাল, ঘানা, সৌদি আরব, বাংলাদেশ, টোগো, ক্যামেরুন, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো এবং আফগানিস্তান জাতীয় দলের কোচ ছিলেন। দর্শক, দেশগুলোর নামের দিকে লক্ষ্য করুন। একমাত্র বাংলাদেশের চাকরিটাই বোধহয় অটো ফিস্টারের জন্য সবচেয়ে আরামের ছিল। বলা উচিত তিনি এখানে প্রায় কর্মহীন ছিলেন। এমন একজন কোচকে কাজে লাগাতে না পারাটা বাংলাদেশেই বোধহয় সম্ভব। অটো ফিস্টারের মতো একজন কোচকে কেন বেতন দিতে হতো না বাফুফেকে? আসুন সেটা বলি। 80-র দশক থেকে শুরু করে 90-এর দশকের মাঝামাঝি পর্যন্ত জার্মানির সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি ছিল, সাংস্কৃতিক বিনিময় চুক্তি। সেই চুক্তির অধীনে ফুটবল কোচদের চাহিদা অনুযায়ী বাংলাদেশে পাঠাতো জার্মান সরকার। ওই কোচের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বহন করত জার্মান সরকারই। এই চুক্তির অধীনে খণ্ডকালীন সময়ের জন্য বাংলাদেশে এসেছিলেন আরও 3 জন কোচ: ওয়ার্নার বেকেলহফট, গার্ড স্মিথ ও হোলগার ওবারম্যান। বেকেলহফট বাংলাদেশ ফুটবলের সঙ্গে কাজ করা প্রথম বিদেশি কোচ। তিনি 1978 সালে বাংলাদেশ যুব দলের কোচের দায়িত্বে ছিলেন। বাংলাদেশের ফুটবলের অনেক কিংবদন্তি ফুটবলার নিজেদের গুরু হিসেবে বেকেলহফটের কথাই বলেন। গার্ড স্মিথ 1982 সালে দিল্লি এশিয়ান গেমসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খণ্ডকালীন বিদেশি কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। সেবার মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়েছিল বাংলাদেশ। 90-এর দশকের শুরুতে এসেছিলেন হোলগার ওবারম্যান। ওবারম্যান মূলত বাংলাদেশে এসেছিলেন স্পোর্টস ডেভেলপমেন্ট এক্সপার্ট হিসেবে। তিনি কিছুদিনের জন্য বাংলাদেশে যুব ফুটবল উন্নয়নে কাজ করেন। কিন্তু যে দেশে উন্নয়ন পরিকল্পনাই ঠিকমতো তৈরি হয় না, সেখানে তিনি কিভাবে কাজ করবেন? লম্বা সময়ের জন্য তিনি থাকেননি এদেশে। অটো ফিস্টারই জার্মানি বাংলাদেশ সাংস্কৃতিক চুক্তির অধীনে আসা প্রথম পূর্ণকালীন জাতীয় দলের কোচ।
তাকে কাজে লাগাতে পারলে দেশের ফুটবল যে বহুদূর এগিয়ে যেতে পারত সেটা বলাই যায়। আরও একজন বিদেশি কোচ বাংলাদেশ পেয়েছিল বিনা পয়সায়। তিনি সুইজারল্যান্ডের ওল্ডরিক সোয়াব। 1993 সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল সাফ গেমস। সেই সাফ গেমসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন তিনি। সেবার 6 দলের মধ্যে ষষ্ঠ স্থান পেয়েছিল বাংলাদেশ। চরমভাবে ব্যর্থ। বলা হয় দেশের ফুটবলের নিচের দিকে নামার শুরু ওই সাফ গেমস থেকেই। স্বাভাবিকভাবেই বিনা পয়সার সোয়াবকে বিদায় নিতে হয়েছিল। 1993 সালে ঢাকা সফরে এসেছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সে সময় সভাপতি হুয়ান অ্যান্তোনিও সামারাঞ্চ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য তার কাছে একজন কোচ চাওয়া হয়। কোচ চেয়েছিলেন সে সময়ের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাদেক হোসেন খোকা। ওল্ডরিক সোয়াব এসেছিলেন সামারাঞ্চের উদ্যোগেই। যে কদিন সোয়াব ছিলেন তার বেতন পাঠাতো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সেবার সাফ গেমসে সোয়াবের দল গঠন ছিল বেশ বিতর্কিত। 1987 সালে মোহামেডানের কোচ হিসেবে এসেছিলেন ইরানের নাসের হেজাজি। তিনি ছিলেন 70-এর দশকে এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক। 1978 সালে আর্জেন্টিনায় বিশ্বকাপ খেলেছিল ইরান। হেজাজি ছিলেন ইরানের গোলরক্ষক। 1987 সালে হেজাজি যখন বাংলাদেশে আসেন তখন এদেশের ফুটবলে নতুন যুগের সূচনা করে মোহামেডান। টানা দুবার লিগ শিরোপা জিতেছিল তারা দাপটের সঙ্গে। 1989 সালে ইসলামাবাদ সাফ গেমসের আগে নাসের হেজাজিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। অটোফিস্টারের আগে হেজাজি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবচেয়ে হাই প্রোফাইল কোচ। কিন্তু সেবার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। হেজাজিকে আর জাতীয় দলের দায়িত্বে রাখা হয়নি। তিনি ফিরে যান মোহামেডানের কোচের পদে। 1992 পর্যন্ত তিনি মোহামেডানের কোচ হিসেবে কাজ করেন। অটোফিস্টারকে বিদায় করে দেওয়ার পর একজন ইংলিশ কোচ জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। তিনি মার্ক হ্যারিসন। মার্ক হ্যারিসন ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটিতে খেলতেন। 2000 সালের দিকে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান। মালদ্বীপে একটি 4 জাতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের ডাগ আউটে দাঁড়ান। তাতে ব্যর্থ হওয়ার পর হ্যারিসনকে বিদায় করে দেওয়া হয়। তিনি দেশ ছাড়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে গিয়েছিলেন। হ্যারিসন অভিযোগ করেন তাকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ার। উয়েফা এ লাইসেন্সধারী হ্যারিসন কোচিং ক্যারিয়ারের বেশিরভাগ সময় আফ্রিকার বিভিন্ন দেশের ক্লাবে কোচ হিসেবে কাজ করেছেন। এই হ্যারিসনকে বাংলাদেশে কাজ করার সুযোগই বলতে গেলে দেওয়া হয়নি। জানা যায় ওই সময় কোনো এক শীর্ষ ফুটবল কর্তার বিরাগভাজন হয়ে গিয়েছিলেন তিনি। হেজাজির মতো আরেক বিশ্বকাপ তারকা ইরাকের সামির শাকির বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1999 সালে বাংলাদেশকে উপহার দিয়েছিলেন প্রথমবারের মতো সাফ গেমস ফুটবলের সোনার পদক। তাকে এরপরও বিদায় নিতে হয়েছিল, সেটা অবশ্য টেকনিক্যাল কারণে। সামির শাকিরের কোনো কোচিং লাইসেন্স ছিল না। ইরাকের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার বাংলাদেশ জাতীয় দলকে প্রশিক্ষণ দিয়েছিলেন নিজের অভিজ্ঞতা থেকেই। সামির শাকিরের সঙ্গে বাফুফের কর্মকর্তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। শোনা যায় তাকে এমনিতেই বাদ দিয়ে দেওয়া হতো, কোচিং লাইসেন্সটা ছিল অজুহাত মাত্র। দেশকে আরাধ্য সাফল্য এনে দেওয়ার পরেও কোনো কোচকে বাধ্য হয়ে বিদায় নেওয়ার ঘটনা ফুটবল দুনিয়ায় খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। সামির শাকিরের পর শুরু হয় কোচ আসা যাওয়ার সেই মিউজিক্যাল চেয়ার। এরপর কোচ হন জর্জ কোটান। তিনি অস্ট্রিয়ান ছিলেন, দারুণ কোচ, কার্যকর কোচ। 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর তাকেও বিদায় নিতে হয়। কেন বিদায় নিতে হয়েছিল সেটাও এক রহস্য। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আরেকজন হাই প্রোফাইল কোচ বলা যেতে পারে ব্রাজিলিয়ান এডসন সিলভা ডিডোকে। 2008 সালে তিনি জাতীয় দলের দায়িত্ব নেন। বাংলাদেশের আগে ডিডো ভিয়েতনাম ও চাইনিজ তাইপে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন। খেলোয়াড়ি জীবনে ডিডো খেলতেন নেইমারের ক্লাব সান্তোসে। ব্রাজিলিয়ান আরেক ক্লাব ফ্ল্যামেঙ্গোতেও তিনি খেলেছিলেন। এই ডিডো বাংলাদেশে এসে জাতীয় দলের কিছু ফুটবলারের রোষানলে পড়েন। তিনি ফিটনেসের ওপর অত্যাধিক জোর দিতেন। কিছু ক্ষেত্রে ফিটনেস ট্রেনিংয়ের ব্যাপারে ছিলেন অসম্ভব কড়া। তার চাপ নিতে না পেরে 2009 সালের দিকে জাতীয় দলের শীর্ষ 9 ফুটবলার ডিডোর বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন। এসব ক্ষেত্রে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন সাধারণত তাদের নিয়োগকৃত কোচের পক্ষেই দাঁড়ায় কিংবা
একটা মধ্যস্থতার চেষ্টা করে। বাফুফে সেটা না করে খেলোয়াড় বিদ্রোহের জেরে ডিডোকেই বিদায় বলে দিয়েছিল। 2016 সালে অল্প কিছুদিনের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হয়েছিলেন বেলজিয়ামের টম সেনফিট। তিনি আফ্রিকান দেশগুলোতে কাজ করেছেন। বাংলাদেশে আসার আগে সেনফিট কোচ ছিলেন নামিবিয়া, জিম্বাবুয়ে, ইথিওপিয়া, ইয়েমেন, মালাউই ও টোগো জাতীয় দলের। বাংলাদেশের ফুটবলের বড় এক বিপর্যয়ের সাক্ষী তিনি। তার অধীনেই বাংলাদেশ প্রথমবারের মতো ভুটানের কাছে হেরে গিয়েছিল। এরপর তাকে বিদায় করে দেওয়া হয়। বাংলাদেশের পর সেনফিট দায়িত্ব নিয়েছিলেন ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, মাল্টা, গাম্বিয়া ও ফিলিপাইনের। বর্তমানে তিনি আফ্রিকান দেশ মালির কোচ। এমন একজন কোচকে শুধু 2টি ম্যাচের ব্যর্থতার কারণে কেন বিদায় নিতে হয়েছিল, সেই উত্তর আজও পাওয়া যায়নি। দর্শক, বিদেশি কোচদের জন্য বাংলাদেশ সবসময় কঠিন এক জায়গা। এর কারণ পরিকল্পনাহীনতা, দুর্নীতি ইত্যাদি। বিদেশি কোচরা কাজ করেন প্রকল্পকে ভিত্তি করে। তারা পরিকল্পনা দেন, ফেডারেশন সেই পরিকল্পনা বাস্তবায়ন করে, অথবা ফেডারেশনের তৈরি করা পরিকল্পনা তারা বাস্তবায়ন করেন। সব দেশেই একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লিগ হয়, যে লিগের ম্যাচগুলো দেখে খেলোয়াড় বাছাই করেন কোচরা। কিন্তু বাংলাদেশে এই সুযোগ অনেক কম। ফেডারেশনের কর্তারাও এই দেশে নিজেদের কোচের চেয়েও বেশি মাতব্বর মনে করেন। যখন তারা বেশি মাতব্বর মনে করেন, তখনই শুরু হয় দ্বন্দ্ব। অটো ফিস্টারের প্রসঙ্গে আবার ফিরি। যে কোচ সৌদি আরব ও টোগোকে বিশ্বকাপে কোয়ালিফাই করিয়েছিলেন, সেই কোচের বাংলাদেশে নাকি কোনো কাজই ছিল না। ফিস্টার অভিযোগ করতেন, তিনি ফুটবল উন্নয়ন পরিকল্পনা দিলেও ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা নাকি সেটি তাদের টেবিলের ড্রয়ারে ফেলে রাখতেন। ফিস্টারের মতো বিশ্বখ্যাত একজন কোচ যে দেশে কাজ করতে পারেননি, সেটা অবিশ্বাস্য একটা ব্যাপার। অথচ সেই ফিস্টারের পেছনে কোনো টাকাই খরচ করতে হয়নি বাংলাদেশকে, ভাবা যায়? বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য আবারও বিদেশি কোচ খুঁজছে বাফুফে। অনেক হাই প্রোফাইল নাম দেখছি আমরা। এবার হয়তো ফিস্টারের চেয়েও অনেক বেশি হাই প্রোফাইল কোনো কোচ নিয়োগ দেবে বাংলাদেশ। তার বেতন হয়তো হবে বাংলাদেশের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। এখন প্রশ্ন, তিনি কি ঠিকভাবে কাজ করতে পারবেন? এদেশের ফুটবলের গোড়ায় যে গলদটা, সেটা দূর করা যে কোনো কোচের কাজ না।